আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকের লাইভে হাজির হয়ে গিয়েছি। আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে একটু জানাবেন এবং আপনারা এই আজকের লাইভটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি কোশ্চেন থাকে কোশ্চেনগুলি কমেন্ট করবেন আর আমাদেরকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের লাইভটি সম্পূর্ণভাবে শুরু করব। সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ থাকবে। যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন সবাইকে আরো একবার স্বাগতম। লাইভটি শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ থাকবে এবং সিনিয়র অফিসার এর যে কোনো জানার বিষয়ে আমাদেরকে মেসেজ করে রাখতে পারেন। আমরা আমাদের সেশন শেষে বিস্তারিত বলবো। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের লাইভ সেশনটি শুরু করব। আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সবাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটি আমরা সম্পূর্ণরূপে শুরু করব। আপনাদের ওই সকল বন্ধুদের মেনশন করতে পারেন যাদের সিনিয়র অফিসার এক্সাম যারা অংশগ্রহণ করতে চায় এবং একদমই নতুন এক্সাম সম্পর্কে কিছু জানে না, তারা এই সেশনটি থেকে খুব উপকৃত হবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটি শুরু করব। যারা ইতোমধ্যে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। আপনার যে কোশ্চেনগুলি আছে কোশ্চেনগুলিও কমেন্ট করে রাখতে পারেন, আমরা কোশ্চেনের উত্তর করব। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের সেশনটি শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আমরা 10টা 10 থেকে শুরু করব। তো ইতিমধ্যে আপনারা যারা জয়েন করেছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন, তারা লাইভটি শেয়ার করে দিন, নিজের ওয়ালে রেখে দিতে পারেন এবং আপনার যে সকল বন্ধু পরীক্ষা দিবে সিনিয়র অফিসারে সেই সকল বন্ধুদের সাথে মেনশন করতে পারেন। আর যেহেতু জব মার্কেট বর্তমানে একটা ক্রাইসিস চলতেছে, সো নবম গ্রেডের একটি জব অনেকের কাছে একটা সোনার হরিণ। এই সোনার হরিণটাকে কিভাবে আপনার করবেন আজকের সেশনে মোটামুটি সেরকম একটা দিক নির্দেশনা থাকবে।
আর 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করবো আজকে সেশনটি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেশনটি শুরু করব। ওকে, আর 2-1 মিনিটের মধ্যে আমরা আমাদের সেশনটি শুরু করব। ওকে, আমরা আমাদের সেশনটি আজকে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। শেখর দা, আজকে শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের সেশনটা শুরু করলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসারের সার্কুলার অ্যানালিসিস সেশনে সবাইকে স্বাগতম। আজকের সেশনে আমরা মূলত আলোচনা করব সিনিয়র অফিসারের এই যে সার্কুলারটা দিল, এই সার্কুলারের কি কি দিক আছে এবং সার্কুলারের কোন কোন দিকগুলি আপনার জানা উচিত, কোন কোন দিকের প্রেক্ষিতে আপনি এই সার্কুলার সিনিয়র অফিসারে চাকরিতে জয়েন করবেন, সেই জিনিসগুলি আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আসেন আমরা সর্বপ্রথম দেখে নেই যে সিনিয়র অফিসার 2021 এই যেই গত সার্কুলারটা ছিল 2021-এর, সেই সার্কুলারটার একটা সামগ্রিক চিত্র দেখে নিই, যাতে আমাদের সিনিয়র অফিসারের এক্সাম কখন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা হয়। তো প্রিলিমিনারি ছিল হলো আপনার সার্কুলারটা ছিল 2021-এর যে সার্কুলারটা, সেটা ছিল 922 পদের সার্কুলার, ডিসেম্বর 2022-এ। এবং এখানে প্রিলিমিনারি পরীক্ষার্থী ছিল 1,47,795 জন। তো এটার এমসিকিউ ডেট হয়েছিল 10 নভেম্বর 2023-এ, অর্থাৎ সার্কুলার হওয়ার প্রায় 1 বছর পরে কি হয়েছিল, আপনার প্রিলিমিনারি ডেট দিয়েছিল। তো প্রিলিমিনারির রেজাল্ট পাবলিশ হয় 1 সপ্তাহ পরেই, এবং তারপরে 8 ডিসেম্বর 2023-এ আপনার রিটেন টেস্ট হয়। এবং দেখেন, প্রিলি থেকে রিটেনের যে ক্যান্ডিডেট, সেটা কিন্তু অনেক কমে গিয়েছে, অর্থাৎ 10,574 জন রিটেনে কোয়ালিফাই করছিল। তো রিটেন এর রেজাল্ট দেয়া হয়েছিল এই বছরের অক্টোবরে, এবং এরপরে ফাইনাল রেজাল্টটা আমরা পাই 10 ডিসেম্বর 2024-এ। সেখানে 922 জন রেকমেন্ডেড হয়। তাইলে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার প্রিলিমিনারির সার্কুলার থেকে প্রিলিমিনারি এবং ফাইনাল রিকমেন্ডেশন, সেখানে কিন্তু টোটাল প্রায় 2 বছরের মতন সময় লাগছে। তো বর্তমান চাকরির বাজার যদি একটু চিন্তা করেন, এটা কিন্তু অনেক কম। কারণ একটা বিসিএস এর ক্ষেত্রে আপনি দেখেন, বিসিএস এর যে চাকরি, সেখানে আপনার মোটামুটি প্রায় 4 থেকে 5 বছর, 43 বিসিএস, 2020-এর বিসিএস এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। সো সেই তুলনায় বলা যেতে পারে এই সিনিয়র অফিসার এর সার্কুলারের নিয়োগটা খুব দ্রুত হয়। তো এরপরে আমরা এই সার্কুলার সম্পর্কে একটু বিস্তারিত জানবো।
শেখর দা, আপনি একটু এটা ব্যাখ্যা করেন। আচ্ছা, সিনিয়র অফিসারের নতুন আহ, যে সার্কুলারটা হয়েছে, দেখবেন হচ্ছে 18 ভিত্তিক, 19 ভিত্তিক, 20 ভিত্তিক, 22 ভিত্তিক, 21 ভিত্তিক, এরকম ভিত্তিক আকারে হচ্ছে থাকে। তা আমাদের এইটার এবং প্রত্যেকটার যে সাল ভিত্তিক, সাল বলতে বোঝায় যে ওই সালে একটা কি পরিমাণ মানুষজনের ইয়ে আছে, চাহিদা আছে সেই অনুসারে। এবং এইটা নর্মালি হচ্ছে সিনিয়র অফিসার, অফিসার, অফিসার ক্যাশ, তিনটা পদে নিয়োগ হয়। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা জব আইডি দেয়া থাকে। যে জব আইডির মাধ্যমে হচ্ছে আমরা আর কি বুঝি, মানে ডিনোট করি আর কি, বা আইডেন্টিফাই করি যে এটা কোন সার্কুলার। এটা যেরকম জব আইডি হচ্ছে 10-220, এইটা এই জব আইডিটা আর একটা জায়গায় একটু সাবধানতার সাথে খেয়াল রাখতে হয়। যখন আপনারা পেমেন্ট করবেন বা রকেটের মাধ্যমে পেমেন্ট অপশনে যখন যাবেন, ওইটা অনেকের একটু সাবধানতার সাথে ইয়ে করতে হয়, পেমেন্টটা করতে হয়। আমরা দেখছি অনেকের এখানে ভুল হয়। আমরা যদি দেখি যে এই সার্কুলারটা কেমন হইলো, এখানে প্রায় 1554টা পোস্ট, বেশ বড় মাপের একটা সার্কুলার বলা চলে। একসাথে সিনিয়র অফিসারের 1,500 মানুষ, এই সময় নবম গ্রেডের 1,500 পদের চাকরির একটা ইয়ে পাওয়া যায়, একটা বিশাল ব্যাপার। এইখানে আমাদের রাষ্ট্রায়ত্ত যে 6টা ব্যাংক আছে, এর মধ্যে সোনালী ব্যাংকের এখানে দেখা যাচ্ছে 422টা পোস্ট, অগ্রণী ব্যাংকের আছে 400, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিশেষায়িত ব্যাংকের একটা এখানে আছে 242টা পোস্ট, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর একটা বিশেষায়িত ব্যাংক, এখানে 190টা পোস্ট আছে, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক এখানে আছে 189টা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি যেটা বিডিবিএল বলি আমরা, এখানে আছে 26টা পোস্ট, কর্মসংস্থান ব্যাংকে আছে 24টা। এছাড়া বেসিক ব্যাংকে অনেক দিন পরে 20টা পোস্টের একটা সার্কুলার দেখা যাচ্ছে। নর্মালি বেসিক ব্যাংকে এরকম সার্কুলার দেখাই যায় না। প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে 7টা, আইসিবি যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এখানে দেখা যাচ্ছে 19টা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে হচ্ছে 15টা পোস্ট আছে। এই সার্কুলারে আমরা বড় দুইটা ব্যাংকের অনুপস্থিতি আছে দেখা যাচ্ছে, জনতা ব্যাংক আর হচ্ছে রূপালী ব্যাংকের। যেটা বললাম আর কি, চাহিদা অনুসারে এটা দেয়া থাকে নাই, তবে সেই বড় দুইটা ব্যাংকের ছাড়া বেশ বড় মাপের একটা সার্কুলার। যারা একদমই ব্যাংকের এই জায়গাটায় নতুন, আমরা যারা আর কি সিনিয়র অফিসার হিসেবে চাকরিরত আছি, এইখানের মোটামুটি আমরা একভাবে বলতে পারি যে আর্থিক দিকের বা অন্যান্য চাকরির সাথে তুলনা করলে সুবিধার দিক থেকে খুবই মানে সুন্দর সুযোগ সুবিধা সম্পন্ন একটা জায়গা এই সেক্টরটা। এবং খুব রিসেন্টলি কিছু সুবিধা হচ্ছে বাড়ানো হয়েছে। এরকম আপনারা সবাই নবম গ্রেডে একটা অন্য চাকরির মতনই একটা ইনক্রিমেন্ট সহ 23,100 এই বেসিকে আপনারা জয়েন করবেন। এবং আপনাদের এর সাথে হচ্ছে চিকিৎসা ভাতা থাকবে 1,500 টাকা। আপনাদের এইখানে আমাদের যে বাসা ভাড়ার একটা অ্যালাউন্স থাকে, এটা 40%, 45%, 55% এরকম একটা রেটে। ঢাকায় একরকম, সিটি কর্পোরেশনে একরকম, সিটি কর্পোরেশনের বাইরে একরকম, এইটা পাবেন। এছাড়া আমাদের অন্যান্য যে সুবিধা, এইটা খুব মানে আকর্ষণীয়। যেটা ব্যাংকে আগে লাঞ্চ ভাতা ছিল 200, অলরেডি গতকালকে পর্যন্ত প্রায় 4টা ব্যাংকে এই 400 টাকা করে ফেলছে। আপনি যে কয়েকদিন থাকবেন প্রত্যেকটা দিনের জন্য লাঞ্চের জন্য 400 টাকা পাবেন। এটা অনেকে হচ্ছে মাস শেষে নেয়, অনেকে হচ্ছে সপ্তাহ শেষে নেয়, ব্রাঞ্চ ওয়াইজ ভ্যারি করে। এছাড়া ক্লোজিং হচ্ছে বছরে 2বার পাওয়া যায়, এটা 31 মানে জুলাই মাসে একবার, আর হচ্ছে সরি জুন ক্লোজিং এ একবার, ডিসেম্বর ক্লোজিং এ একবার। এছাড়া ইনসেনটিভ বোনাস আছে। ইনসেনটিভ বোনাস মিন্স হচ্ছে আপনার টোটাল যে প্রফিট হয়েছে একটা অর্থ বছরে, এর উপরে ডিপেন্ড করে 2টা, 3টা, 4টা, সর্বোচ্চ 5টা এরকম বেসিকের সমপরিমাণ হচ্ছে একটা ইনসেনটিভ দেওয়া হয়। তো ধরেন আপনার যদি 23,100 বেসিক হয়, এবং এইটার বেসিকের শর্ত হচ্ছে আপনাকে মানে 1 বছর আর কি সার্ভিস পিরিয়ড থাকতে হয়। এটা হলে অন্তত পক্ষে যেরকম লাস্ট ম্যাক্সিমাম ব্যাংকেই 4টার মতন বেসিকও পাওয়া গেছে, খুব ভালো একটা অ্যামাউন্ট। এছাড়া বর্তমানে একটা 5% স্পেশাল বেনিফিট আছে, যেটা নবম গ্রেড আপনার যখন জয়েন করবেন 1100-র মতন আসবে। ওইটা আর কি চেঞ্জ হয়তো মহার্ঘ ভাতায় একটা অংশ আমরা খুব দ্রুত পেতে যাচ্ছি। এছাড়া শিক্ষা সহায়তা ভাতা, আপনার যদি বাচ্চা স্কুলে পড়ে এবং বাচ্চার বয়স যদি সার্কুল অনুসারে 6 বছর হয়, তাহলে জাস্ট একটা স্কুলে প্রত্যয়ন দিলে 500 টাকা এক্সট্রা এটা পাওয়া যায়। এছাড়া এই সবকিছু হচ্ছে আপনারা যদি কম্পাইল করেন, তাহলে আপনাদের যদি সিটি কর্পোরেশনের বাইরেও আপনাদের পোস্টিং হয়, তাহলে লাঞ্চের টাকা টাকা সহ এটা অলমোস্ট 40,000-এর কাছাকাছি পড়ে যায়। এই সার্কুলারে আপনার শিক্ষাগত, হ্যাঁ, এই সার্কুলারে আমরা যদি একটু দেখি আমাদের যে শিক্ষাগত যোগ্যতার যে জায়গাটা রয়েছে, এইখানে অন্যগুলোর মতনই আমাদের হচ্ছে
রিনাউন্ড যে ইউনিভার্সিটি গুলো আছে এইগুলা থেকে 4 বছরের একটা স্নাতক ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল হবেন আর কি। এছাড়া হচ্ছে আপনাদের এসএসসি এইচএসসির পর্যায়ের ন্যূনতম দুইটাতে এরকম একটা মিনিমাম একটা গ্রেডিং এর নীতিমালা দেওয়া আছে। এছাড়া কোথাও হচ্ছে থার্ড ডিভিশন থাকতে পারবেন, এগুলো খুব বেসিক জিনিস আর কি। এগুলা সবারই মোটামুটি এই যোগ্যতা সমূহ থাকে। আমরা যদি পরে যাই, আচ্ছা, এখানে হচ্ছে হলো আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে হলো ওই যে জি, ওই এখন হচ্ছে হলো প্রথম শ্রেণী নাই। তো প্রথম শ্রেণী যেহেতু নাই, তো আগে যেই প্রথম শ্রেণীটা ছিল, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে হলো যদি 4 স্কেলে হয় সেটা হলো 3 বা তদূর্ধ্ব হলে প্রথম শ্রেণী হিসাবে বিবেচনা করে। আর 5 স্কেলে যদি সিজিপিএ হয় সেক্ষেত্রে হচ্ছে হলো 3.75 বা তদূর্ধ্ব অনুসারে প্রথম শ্রেণী বিবেচনা করে। আর 2.25 4-এর মধ্যে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হলো দ্বিতীয় শ্রেণী হিসাবে বিবেচনা করে। তো ওই যে বলছে যে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, এইটার মানে হচ্ছে হলো দেখেন, আপনার যদি অনার্সের সিজিপিএ 2.25-এর নিচে থাকে সেটা হলো তৃতীয় শ্রেণী হিসাবে গণ্য হবে। এখন আমরা অনেকেই জানি যে আমাদের ন্যূনতম যদি পাস হয় সেই ক্ষেত্রে সবারই 2.25-এর উপরে থাকে। এই ক্ষেত্রে তৃতীয় শ্রেণী হওয়াটা মোটামুটি একটা ইম্পসিবল ব্যাপার। আর যদি এসএসসি এইচএসসির কথা বলেন সেই ক্ষেত্রে হচ্ছে হলো কত দেখেন, হচ্ছে হলো একটা লোয়েস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে হলো 2.8 বা এরকম, এর নিচে যদি থাকে। তো এটা আসলে খুব কম মানুষেরই থাকে, কারণ এসএসসি যারা এখন বর্তমানে পাশ করে মোটামুটি সবারই 3-এর উপরে থাকে। তো 3-এর উপরে থাকলেই সেটা হচ্ছে হলো আপনার দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসাবে কাউন্ট হয়। তো অনেকে এখানে বুঝতে পারে না যে তৃতীয় বিভাগ বা শ্রেণী আসলে কোনটা। তো ওই যে যে বললাম যে 4 পয়েন্টে যদি 2.25-এর নিচে থাকে, অথবা 5 স্কেলে যদি 2.7 7-5 বা 8-এর নিচে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে হলো সেটা তৃতীয় শ্রেণী হিসাবে বিবেচিত হবে। ওকে, এর পরের স্লাইডে আমরা একটু আসি। পরের স্লাইডটা হচ্ছে হলো আপনার বয়স। তো কিছুদিন আগেই আপনাদের যেই সরকারের যেই পরিপত্র জারি করেছে, সার্কুলার দিয়েছে, সেখানে হচ্ছে হলো সর্বোচ্চ বয়স সীমা দেয়া ছিল হলো 32 বছর। তো 32 বছর পর্যন্ত এখন দেখেন এখানে বলেই দিছে সার্কুলারে 18/11/2024 তারিখে সর্বনিম্ন যাদের 21 বছর বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সর্বোচ্চ যাদের 32 বছর বয়স তারা হচ্ছে হলো অ্যাপ্লাই করতে পারবেন। বয়সটা কাউন্ট হবে হচ্ছে হলো 18/11/2024 অনুযায়ী। আচ্ছা, আর এই ক্ষেত্রে আবেদনপত্র দাখিল করতে পারবেন আপনি হচ্ছে হলো কয় তারিখ পর্যন্ত? 30/1/2025, অর্থাৎ 30/1/2025 রাত 11টা 59 মিনিটের আগেই আপনাকে ওই নির্ধারিত যেই ওদের ওয়েবসাইট আছে ই রিক্রুটমেন্ট, সেখানে যে অ্যাপ্লিকেশন আছে ওখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিটের লাস্ট ডেট হলো 30/1/2025। এখন সাবমিটের পরে কিছুক্ষণ পরেই ব্যাখ্যায় আসবো আমরা যে পেমেন্ট কিভাবে করতে হয়, ট্র্যাকিং পেজ কিভাবে সংগ্রহ করতে হয়। তো এখানে পেমেন্ট ভেরিফাই আর ট্র্যাকিং পেজের সংগ্রহের শেষ ডেট দেয়া হচ্ছে হলো 5/2/2025 রাত 11টা 59 মিনিট। অর্থাৎ খালি আপনি অ্যাপ্লাই করে দিলেন তারপরে টাকা সেন্ড করে দিলেন আপনার অ্যাপ্লাই হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। অ্যাপ্লাই করার পরে আপনাকে কি করতে হবে? পেমেন্ট ভেরিফাই করতে হবে এবং ট্র্যাকিং পেজটা সংগ্রহ করতে হবে। অনেকেই আছেন নতুন যারা যারা হচ্ছে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে ট্র্যাকিং পেমেন্টটা ভেরিফাই করে না, ট্র্যাকিং পেজটা সংগ্রহ করে না। তারপরে তারা বলে ভাই আমি তো অ্যাপ্লাই করছি, কিন্তু আমি তো পেমেন্ট ভেরিফাই করি নাই। আপনি অ্যাপ্লাই করছেন, পেমেন্ট ভেরিফাই করেন নাই, এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয় নাই। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আবেদন পদ্ধতি সম্পর্কে শেখর ভাই বিস্তারিত বলবেন, একটু বলেন প্লিজ। আচ্ছা, আবেদন পদ্ধতি একদমই বেসিক, আপনারা সবাই এগুলোর সাথে অভ্যস্ত। তারপরে একটু বলি, এখানে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় ওটা আপনাদের বাংলাদেশ ব্যাংকের একটা নির্দিষ্ট ই রিক্রুটমেন্টের একটা ওয়েবসাইট আছে, ওইখানে আপনাদের একটা সিভির মতন তৈরি করতে হবে। এবং ওইখানে যে তথ্যগুলো আছে, তথ্যগুলা খুব সাবধানতার সাথে আপনি মানে পূরণ করবেন। আপনার নাম, পিতার নাম, মাতার নাম একদম আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে হুবহু সেইভাবে হচ্ছে আপনি পূরণ করবেন। যে ছবিটা দিবেন, ছবির ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, যে ছবিটা হচ্ছে আপলোড দিবেন ওইখানে। আপনার সিগনেচার যেটা দিবেন, সিগনেচারটা যেন সহজ হয়, ওই সিগনেচারই হচ্ছে আপনি মানে এখানে যে সিগনেচার আপলোড করবেন
বা আপনারা অলরেডি যারা করছেন তো করছেন, আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যারা সিগনেচার আপলোড করবেন আগামী সব পরীক্ষায়, ব্যাংকের যত পরীক্ষা দিবেন ওই সিগনেচারই কিন্তু দিতে হবে। অনেকে দেখা যায় পরীক্ষার হলে যে সাইন ভুলে যায়, মিসম্যাচ হয়, বা ওরকম জায়গা থাকে না। আপনি জাস্ট একটা সংক্ষেপে আপনার নাম বা সারনেম যেটা হোক ওইভাবে একটু সাইনটা দিবেন। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার ছবি বা সিগনেচার এইখানে যদি কোনো প্রকার ভুল হয় এটা সংশোধন করাটা একটু ঝামেলার, মানে চাইলে এটারে মানে আপলোডটা চেঞ্জ করা যায় না। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে একেবারে মানে সশরীরে উপস্থিত হয়ে পরিবর্তন করা লাগে, এরকম কিছু ঝামেলা আছে। এরপর আপনাকে একটা সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, আপনি এই পেজটা সংরক্ষণ করবেন। ঠিক আছে, আপনি আপনার যে তথ্য ওই তথ্য দিয়ে একটার অধিক সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন না বা সিভি ক্রিয়েট করতে পারবেন না। এই একটা দিয়ে আপনাকে বাকি সব ব্যাংকের অ্যাপ্লাই গুলো এইটা দিয়েই করতে হবে। প্রার্থীর যে বিবরণ আছে যেটা বললাম, তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলা অবশ্যই অবশ্যই এসএসসি ওই সনদ অনুসারে মিলাই দেখবেন। এবং এইটা যখন আপনি ভাইবা দিতে যাবেন ব্যাংকের, তখন হচ্ছে সিভি আইডেন্টিফিকেশনের ওদের কাছে একটা প্রিন্টেড পেজ থাকে, ওর সাথে আপনার তথ্যগুলো মানে মিলায় দেখবে। কোনো কিছু যদি মিসম্যাচ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেক সময় মানে উপস্থিত হতে দেয় না, বা ওই ক্ষেত্রে বলে দেয় যে এই কাজটা আপনাকে করতে হবে। আচ্ছা, বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আপনার যে কোনো জায়গায় হচ্ছে পরিবর্তন হইতে পারে। অনেকে হয়তো ইউনিভার্সিটিতে থেকে অ্যাপ্লাই করছেন, ইউনিভার্সিটির আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, বা কেউ হয়তো ভাড়া বাসায় এই মুহূর্তে আছেন, যে যেখানে আছেন ওইটা দিতে পারেন। তবে আমার ইয়ে হচ্ছে যে ধরেন আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের যে স্থায়ী ঠিকানা ওইটারই আপনি বর্তমান দিতে পারেন, যে আমি ওই বাসাতেও থাকি আবার অন্য জায়গায় হচ্ছেও থাকি। তো বর্তমান আর স্থায়ী ঠিকানা দুটো একটা একসাথে দিলে হয় কি, পুলিশ ভেরিফিকেশনে কোনো মানে দুই জায়গায় ভেরিফাই হওয়ার একটা ঝামেলা থাকে না। আদারওয়াইজ হচ্ছে ওইখানেও একটা ভেরিফাই হওয়ার ইস্যু থাকে। আচ্ছা, স্থায়ী ঠিকানা, এইখানে কিছু জিনিস বলার আছে। সেটা হচ্ছে আপনাদের স্থায়ী ঠিকানা রিলেটেড অনেক প্রশ্ন থাকে। কারো ওই ধরনের কিছু থাকলেও কমেন্ট সেকশনে বলে রাখতে পারেন। আমি এই জায়গাটার মানে সরাসরি ভুক্তভোগী আমি। এই যে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার, এখানে কিছু জিনিস বলা আছে। স্থায়ী ঠিকানা ব্যাপারটা হচ্ছে কি, আপনি আপনার সরকারি চাকরির পরীক্ষায় যেখানে স্থায়ী ঠিকানা দিবেন ওইটা সম্পর্কে আপনাকে কিছু কাগজ প্রমাণাদি জমা দিতে হবে। তো ভাইবা পর্যন্ত আপনাকে কি লাগবে, শুধু একটা নাগরিক সনদ লাগবে, আর কিছু লাগবে না। তো নাগরিক সনদ আপনি হচ্ছে আপনার যে ঠিকানা আপনি দেখাইছেন ওইখানে যদি আপনার স্থায়ী আবাসস্থল নাও হয়, তাও নাগরিক সনদ ম্যানেজ করে দেওয়া যায়। কিন্তু সমস্যাটা হয় পরবর্তীতে, যখন স্থায়ী সনদ মানে স্থায়ী ঠিকানা এটা যখন ভেরিফিকেশনে প্রমাণ করা লাগে, বা অনেক ক্ষেত্রে ব্যাংক এটা চায়। তো স্থায়ী ঠিকানা হচ্ছে আপনি যে জিনিসের মালিক, মানে আপনার দাদার বাড়ি হইতে পারে, আপনার বাবা ও মায়ের বাড়ি হইতে পারে, কিন্তু সামহাও ওইটার উত্তরাধিকার আপনি, এবং ওইখানে আপনাদের ভূমি আছে, ভূমি থাকতে হবে। যদি ওই ভূমিটা থাকে সেই ক্ষেত্রে ওই ঠিকানাটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। ঠিক আছে, এইটা অনেকে আমরা বুঝি না, আমরা হচ্ছে ওইভাবে দেই না। আর এটা একটু সমস্যা হয়। তো যাদের ওইরকম ভাবে নাই, যে আমি তো হচ্ছে ভূমিহীন, বা আমার হচ্ছে এরকম স্থায়ী কোনো নাই, আমার পিতার নাই, বা আমি এরকম কোনো কিছু পাবো না, সেই ক্ষেত্রে আপনি আপনার চাচারটা দিতে পারেন বা নিকট আত্মীয়টা দিতে পারেন। কিন্তু যেটাই দেন মানে যৌক্তিক হইতে হবে আর কি। আর এইটা পরিবর্তন করা যায় না, একটু পরিবর্তন করতে গেলে মানে সমস্যা আর কি, মানে ব্যাংক গুলো তো ওইভাবে একসেপ্ট করে না, বা একটু ঝামেলা করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আগে ব্যাংকগুলো যেটা ছিল, ব্যাংকে পুলিশ ভেরিফিকেশনটা পরে হইতো, এখনো কিছু ব্যাংকে পুলিশ ভেরিফিকেশন পরে হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ ভেরিফিকেশনটা আগে হয়। তো পুলিশ ভেরিফিকেশনে কিন্তু স্থায়ী ঠিকানাটা খুব ভালোভাবে যাচাই করে, আপনি যে ঠিকানা দিবেন ওইখানে পুলিশ সশরীরে উপস্থিত হবে। এবং ওইখানে আপনার অ্যাটলিস্ট কিছু না চাইলেও কারেন্ট বিলের কপি চাবে, যে কারেন্ট বিলের কপিতে আপনার বাবা বা দাদা যে ওই বাড়ির মালিক তার সাথে আপনার সম্পর্ক কি এটা যাচাই করবে। অনেক ক্ষেত্রে পস্টার কাগজ চাই, বা ভূমি উন্নয়ন করের যে কাগজ আছে ওইটা পুলিশ চাই। এই জিনিসগুলা হচ্ছে মানে এইখানে এই স্থায়ী ঠিকানার বেলায় একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু আগাই। আচ্ছা, ছবির কথা যেটা বললাম, ছবিতে এই সাইজের হইতে হবে, এবং এটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে করতে হবে। অনেক সময় আমাদের নীল ব্যাকগ্রাউন্ডে থাকে, ওইটা একটু দেখে নিবেন। ছবিটা যেন মানে ফর্মাল তো অবশ্যই হইতে হবে, মানে হইতে হবে মিন্স না হইলে যে চাকরি হয় না ব্যাপারটা এমন না, কিন্তু ফর্মাল যেন হয় এটা আপনার একটু এনশিওর করবেন। স্বাক্ষরের ক্ষেত্রে স্বাক্ষরটা
এই যে সাইজটা আর কি 380, 300 বাই 80, এই সাইজটা দেখে ওর উপরে সাইন করে বা আপনার সাইনটা নিয়ে আপনারা কম্পিউটারে পেইন্ট সেকশনে যে ওটারে করতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় কি, সাইন করার পরে এই সাইজে নিয়ে আসার পরে একটা শেপটা চেঞ্জ হয়ে যায়। ওইটা একটু এনশিওর করবেন যেন ঠিকঠাক থাকে। আর এইটা আপনার সিগনেচার এইখানে যেটা দিবেন ওইটা সব সময় দিবেন। এটা এনআইডির সাথে যে এক হইতে হবে এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, এনআইডি তে যে একরকম থাকবে এইখানে একরকম দিবেন, কোনো সমস্যা নাই। এইখানে দেয়া কি, এটা হচ্ছে আপনি এখানে যেটা দিছেন এটা আপনার নমুনা স্বাক্ষর, এটা তো আপনি ছাড়া আমি জানি না। এখন আপনি যখন পরীক্ষার হলে বসছেন তখন এই স্বাক্ষরটা আপনি দিতেছেন, এইটার সাথে তারা মিলাই দেখবে যে আপনি এই ব্যক্তি কিনা। তো নমুনা স্বাক্ষর যেখানে যেটা দিছেন, যেরকম ধরেন এইটা আপনার সিভি আইডেন্টিফিকেশন, এইখানে আপনি একরকম স্বাক্ষর দিচ্ছেন। ধরেন আমি এখানে আমার নামে শুধু লিখছি সাহা, আমি আর কিছু দিই নাই, তাহলে আমি সব জায়গায় সাহা দিব এবং ওরা এটার সাথে মিলাই দিবে। এখন আমার একটা ব্যাংক আছে, আমি ব্যাংক অ্যাকাউন্টে আমার স্বাক্ষর দিছি শেখর, তাহলে ওরা শেখরের সাথে মিলাই দেখবে। আবার কোথাও আমি আমার স্বাক্ষর দিছি পুরাটা সাহা চন্দ্রশেখর, তাহলে ওইখানে মানে যেখানে যেটা নমুনা স্বাক্ষর ওইখানে যখন আপনি ওটা অ্যাপ্লাই করবেন ওই স্বাক্ষরটা দিতে হবে। স্বাক্ষর হচ্ছে এইটা, এর সাথে কোনোটার সাথে কোনোটা মিল হওয়ার ব্যাপার নাই যে এনআইডির সাথে মিলছে কিনা বা একটার সাথে আরেকটা মিলছে কিনা, এরকম কোনো ইস্যু নেই। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি অনেকবারই দেখছি, যখন ভাইবা দিতে গেছে অনেক মানুষের মিসম্যাচ থাকে, সেই ক্ষেত্রে তারা এডিটের জন্য বলে যে এটা ঠিক করে দিয়েন। এই একটা জায়গা সম্ভবত সিভি আইডেন্টিফিকেশন হচ্ছে চেঞ্জ করে যায়। আচ্ছা, বিদেশি পদধারী তাদের ও লেভেল এ লেভেলের যে সমমানের যেটা ওইটা ওইভাবে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানের পছন্দক্রম, যেটা পছন্দক্রম হচ্ছে আপনার, এই যে আমরা শুরুতে যেটা দেখলাম যে কোন কোন ব্যাংক আছে, ওই ব্যাংকের আপনার যে পছন্দক্রম, এই পছন্দক্রম আপনি আগে ঠিক করে নিবেন যে আমি 1 নম্বরে এইটা দিব, 2 নম্বরে এইটা দিব। ওই পছন্দক্রম অনুসারে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এটা অটো সিরিয়ালি ওয়াইজ আসবে। আপনারা সবাই ইউনিভার্সিটির পরীক্ষা দিছেন, আপনাদের যে সাবজেক্ট চয়েস থাকে বা বিসিএস এর সার্কুলার আপনারা অ্যাপ্লাই করছেন, ঠিক ওইভাবে হচ্ছে আপনার পছন্দক্রম অনুসারে আপনারা ব্যাংকগুলো পাবেন। আর একটা জিনিস হচ্ছে পছন্দক্রম কেমন হবে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আগামী একটা সেশন আছে বিস্তারিত, একদম ব্যাংক ধরে ধরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। ওইখানে আমরা বিস্তারিত বলবো যে পছন্দক্রমটা কেমন হওয়া দরকার। আচ্ছা, তারপরে আছে হলো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি। আচ্ছা, এটা হলো বর্তমানে আপনার ডাচ বাংলা ব্যাংকের যেই ফিনান্সিয়াল সার্ভিস আছে, এমএফএস আছে, রকেট। এই রকেট এর অ্যাপ অথবা ডায়াল করে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। তো এখানে এই যে বিস্তারিত দেয়া আছে বিলার আইডিতে কিভাবে কি করতে হবে। একদমই সোজা, জাস্ট হলো আপনি ওই যে পেমেন্টের একটা লিংক দেয়া আছে, আপনি জাস্ট লিংকটা ক্লিক করবেন, ওখানে পিকচার ওয়াইজ দেয়া আছে, যে কেউ দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন কিন্তু ভেরিফাই করেন নাই, দ্যাট মিন্স আপনার অ্যাপ্লিকেশন পূরণ সম্পূর্ণ হয় নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি পেমেন্ট করবেন তখন হচ্ছে হলো আপনাকে অবশ্যই পেমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো পেমেন্ট ভেরিফিকেশন করার জন্য ওয়েবসাইটেই ভেরিফিকেশনের আলাদা আপনার দেয়া আছে, লিংক দেয়া আছে, ওখানে ক্লিক করে আপনার সিভি আইডি আর হচ্ছে হলো ওই যে ডাচ বাংলা ব্যাংকের যে টিআরএক্স আইডিটা দিবে, এই দুটা দিলেই হচ্ছে হলো কি হয়ে যাবে, পেমেন্ট ভেরিফাই হয়ে যাবে। এবং পেমেন্ট ভেরিফাই, এই যে দেখেন এখানে বোল্ড করে দেয়া আছে, কোন আবেদনকারী যদি পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করে তাহলে পরবর্তীতে কি করতে পারবে না, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, অর্থাৎ তার আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। তারপরে এই পেমেন্ট ভেরিফাই করার পরে আপনাকে একটা ট্র্যাকিং পেজ দিবে। তো এই ট্র্যাকিং পেজটা আপনার হচ্ছে হলো কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তো কেউ যদি প্রথমবার ট্র্যাকিং পেজ আপনি ডাউনলোড করতে না পারেন, সেই ক্ষেত্রে ট্র্যাকিং পেজ ডাউনলোড করারও পরবর্তীতে ওয়ে আছে, এবং সেটা হচ্ছে হলো এই আবেদন চলাকালীন সময় পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখ এর মধ্যেই আপনাকে কি কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে হলো 30 তারিখ, এবং ভেরিফাই করার লাস্ট ডেট হচ্ছে হলো 5 তারিখ, এবং এই পেমেন্টের ভেরিফাই করার মধ্যেই আপনাকে ট্র্যাকিং পেজটা কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে হলো দেখেন এখানে আর কিছু জিনিস একটু আমাদের করতে হবে, দেখতে হবে যে অসম্পূর্ণ বা ভুল তথ্য দেয়া যাবে না। তো আপনার মৌলিক যে তথ্যগুলো, সেই তথ্যগুলো হচ্ছে হলো কি করতে হবে, আহ, ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনার হয় নাই, আপনি রেজাল্ট পাবলিকেশনের ডেট কি দিছেন, আগে দিয়ে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনার রেজাল্ট পাবলিকেশনটা হয়েছে পরে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ এখানে দেয়া যাবে না, ভুল দেয়া যাবে না। কিন্তু
আপনার বাবার নাম ছিল, বাবার নামের বানান ধরেন ফখরুল, FAK আরিওয়েল, ওখান থেকে ধরেন অসম্পূর্ণ একটা বানান আপনি দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে হলো তারা কি করবে, আহ, ঠিক করার একটা ওয়ে রাখবে। কিন্তু যদি এমন কিছু হয়, যেমন ওই যে যেটা বললাম যে রেজাল্ট সংক্রান্ত বিষয়, এই সকল বিষয়ে যদি কেউ দুর্নীতির আশ্রয় নেন বা ভুল তথ্য দেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা বাতিল করার রাখে, ক্ষমতা রাখে। তো তারপরে যেটা বলছে যে এখানে বলে দিছে যে শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না, তার আগেই হচ্ছে হলো আপনি কি করবেন, ট্র্যাকিং পেজটা, আবেদনপত্র দাখিল করবেন, সাবমিট করবেন, তারপরে পেমেন্ট করবেন, ভেরিফাই করবেন। অর্থাৎ সবচেয়ে ভালো সময় হচ্ছে হলো আপনার ধরেন এই যে এক সপ্তাহ যাক, মানে জানুয়ারির প্রথম সপ্তাহটা যাক, এর পরপরই আপনারা আস্তে আস্তে সবাই আবেদন করে ফেলেন। একদম শেষের দিনের জন্য কেউ বসে থাকবে না যে একদম আমি শেষের দিকে আবেদন করব, এটা ভালো হবে বা রোল পিছে পড়বে, এমন কোনো কিছু নাই। অর্থাৎ আপনি প্রথম দিন করলেও আপনার রোল সাফেল হবে, শেষের দিন করলেও রোল সাফেল হবে, জাস্ট এটা সম্পূর্ণ আপনার কপাল যে আপনার রোলটা কোথায় হবে, রোল আগে হবে পরে হবে এই জিনিস নিয়ে কোনো নাই, কখন আপনি অ্যাপ্লাই করতেছেন সেটার সাথে রিলেটেড না। ওকে, তো এই ছিল হচ্ছে হলো আমাদের মোটামুটি সার্কুলারটা। তো এখন আমাদের যেটা বলছি আমরা সেটা হলো আপনাদের এই আমাদের ভিক্টোরসের তরফ থেকে আপনাদের এই সিনিয়র অফিসার 2023-এর প্রস্তুতির জন্য একটা ব্যাচ আসবে। তো এই ব্যাচে মোটামুটি আপনাদের সমন্বিত একটা ব্যাচ হবে, যেখানে প্রিলি রিটেন দুইটাই থাকবে, এবং সমন্বিত প্রস্তুতিটা কেন প্রয়োজন এই সংক্রান্ত আমাদের ভিডিও আছে, আমরা পরবর্তীতে আরো এই সংক্রান্ত ভিডিও আনবো, যাতে আপনারা টোটাল A to Z প্রিপেয়ার হয়ে আপনারা পরীক্ষার হলে যেতে পারেন এবং এই চাকরি নামক সোনার হরিণটাকে ক্র্যাক করতে পারেন। আচ্ছা, শেখর ভাই লাস্টে যদি কিছু বলার থাকে। আহ তেমন কিছু বলার নাই, এইটা একটাই কথা যে প্রিলির পরে আসলে খুব কম সময় দেয়, অনেক সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ শর্ট নোটিসে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরাও হচ্ছে ওইভাবে আপনাদের কোর্সে ডেলিভার করার চেষ্টা করি। সবাই একটা নিজেদের মতন করে, আপনার যারা নতুন শুরু করতেছেন, যে আমি কোন সার্কুলার অ্যাপ্লাই করছি সেটার কত, জব আইডি কত, ট্র্যাকিং পেজ কই, অ্যাডমিট কার্ড কই, এটার একটা প্রিন্টেড কপি একটা ফাইলে এইভাবে সংরক্ষণ করবেন। সেটা সফট কপি আকারে করেন বা হার্ড কপি আকারে করেন, এইভাবে করবেন আর কি। আজকের যে আলোচনার যে অংশটুকু ছিল তার ভিতরে এইটুকুই বলার আছে আর কি। সবাই ভালো থাকেন ভাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই যে কিছু কোশ্চেন আছে, আমরা একটা একটা করে কোশ্চেন নেই। রাফি কোশ্চেন করেছেন এই সার্কুলারের এক্সাম কবে হতে পারে। তো আমরা প্রথমেই কিন্তু একটা টাইম লাইন দেখাইছি যে সার্কুলারের 1 বছর পরে, ওটা বিশেষ কারণে হয়েছে, এতদিন আসলে এই সার্কুলার হয়তো পাওয়া যাবে না। তো সেই হিসাবে বলতে পারি যে মোটামুটি আপনি 5-6 মাস এক্স্যাক্টলি পাবেন, এবং সিনিয়র অফিসার ক্র্যাক করার জন্য 5-6 মাস যথেষ্ট কিনা শেখর ভাই যদি একটু বলেন। হ্যাঁ, যথেষ্ট। আমি তো মনে হয় যে 5-6 মাস সিনিয়র অফিসার কেন, আপনি মানে একেবারে প্রিলির জন্য তো যথেষ্টই, এবং অবশ্যই ব্যাংকের পরীক্ষা যেভাবে প্রিপারেশনটা নেওয়া দরকার, প্যারালালি রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত। সেটার জন্যই 5-6 মাস যথেষ্ট সময়। শুধু প্রিলি পড়লেও আসলে আলটিমেটলি তো আপনাকে রিটেন করতে হবে। তো 5-6 মাস সেটার জন্য যথেষ্ট। একদম নতুন ক্যান্ডিডেটের জন্যই ঠিকঠাক আছে এই সময়টা। আচ্ছা, অনেকেই কনফিউশনে থাকে যে ভাইয়া খালি প্রিলি প্রিপারেশন নিব না খালি রিটেনের প্রিপারেশন নিব, বা নাকি প্রিলি রিটেন সমন্বিত প্রিপারেশন নিব। সেই ক্ষেত্রে প্রিলি রিটেনের ক্ষেত্রে কি কি বলা যেতে পারে? এই যে অনেকে বলছেন যে প্রিলি কবে হইতে পারে, লিখিত কবে হবে? লিখিত পরীক্ষা প্রিলির পরে শর্ট নোটিস হবে 2 সপ্তাহ হয়তো। আচ্ছা, যেটা ভাই বললেন যে আসলে রাফি ভাই আমরা অনেক পুরনো মানুষ, প্রায় 3-4-5 বছর পরে আমাদের এই এই জার্নির কারণে আছে আমাদের একসাথে চলা। আমরা যখন শুরু করছি করোনার সময়, আমরা কিন্তু সবসময় এটাই জানতাম যে আমাদের হচ্ছে একটা পরীক্ষায় বসতে হবে এবং চাকরিটা গ্রাব করতে হবে। এবং ফরচুনেটলি যেটাই হোক, যে আমরা আমাদের প্রথম যে সিনিয়র অফিসারের পরীক্ষা দুজনেই সেটাতে মানে কোয়ালিফাইড হয়েছি, এবং ওইটাই আমরা সার্ভিসে ছিলাম বা আছি। তো আমরা কিন্তু কম্বাইনলি প্রিপারেশন নিছি। এবং যদি ভাইয়ের মনে থাকে, আমরা কিন্তু করোনার মাঝখানে যখন কেউ প্রিলি ঠিকঠাক করতে পারে না, আমরা কিন্তু প্যারালালি উইকলি হচ্ছে রিটেন পড়তাম। রিটেন করেছি। রিটেন পড়ছি, নিজেরা প্রশ্ন করে একজন আরেকজনের সাথে পরীক্ষা দিছি, একজনের খাতা আর একজন দেখছি, এভাবেই করে কিন্তু আমরা প্রিপারেশন নিছি যে যেদিন আমি চাকরির পরীক্ষায় বসবো প্রথম রিটেনে যেন আমার মানে চাকরিটা হয়। ঠিক আছে। আর ব্যাংকের চাকরির পরীক্ষা আপনি যদি একটু মানে কি বলে
আমাদের পরামর্শ নেন বা একটু বুদ্ধিদীপ্ত আকারে প্রিপারেশনটা নেন, তাতে 2টা সাল ভিত্তিক 6টা পরীক্ষা দিলে, আমি এটা সবসময় বলি, যদি 2টা সাল ভিত্তিক 6টা পরীক্ষা দেন বা সাথের গুলো থাকে, মিনিমাম 50% চাকরি পাবেন, 3টা 4টা চাকরি পাবেন একসাথে। আপনার তো দরকার একটা, কম্বাইন্ড নেওয়াটাই ভালো ওকে, ভাই। এরপরে সাইফুল ইসলাম হৃদয় কোশ্চেন করেছে যে প্রিলি কবে হতে পারে, লিখিত কবে হতে পারে। প্রিলির ডেটটা ওই যে বললাম যে 5-6 মাস, আর লিখিত পরীক্ষাটা ভাইয়া খুব শর্ট নোটিশে দিবে। এই সিনিয়র অফিসারের ক্ষেত্রে বা কম্বাইন্ড যে সার্কুলার থাকে বাংলাদেশ ব্যাংক ব্যতীত, এটা কিন্তু খুব শর্ট রেঞ্জে থাকে। দেখা যাচ্ছে যে প্রিলি হইছে, এক সপ্তাহে প্রিলি হয়েছে, পরের সপ্তাহে রেজাল্ট দিছে, তার 2 সপ্তাহ পরে হচ্ছে হলো রিটেন। জাস্ট 15 দিন আপনি টাইম পাবেন। তার মানে কি দেখেন, আপনি আপনি যদি চিন্তা করেন আমি প্রিলি উতরাবো এরপরে রিটেনের প্রিপারেশন নিবো, ভাইয়া না, আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এইভাবে আপনি চাকরি ক্র্যাক করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, প্রিলি রিটেন সমন্বিত প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে রিসার্কুলার যদি হয় এক্সাম কি দেরিতে হবে। রিসার্কুলারের ব্যাপারে আমরা আগেও বলছি যে রিসার্কুলার হওয়ার সম্ভাবনা স্টিল আছে। সো এইটা নিয়ে আমরা এই সপ্তাহে আশা করি কোনো একটা সিদ্ধান্ত জানতে পারবো। যদি না হয় এই সপ্তাহেই জানবেন, আর যদি হয় এই সপ্তাহেই পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাংকের পদোন্নতি সম্পর্কে শেখর ভাই একটু বলেন। আচ্ছা, ব্যাংকের পদোন্নতির ব্যাপারটা আমাদের পরবর্তী যে লাইফটা আছে, যে ব্যাংক ওয়াইজ কিভাবে চয়েস লিস্ট দিবেন, ওইখানে আমরা বিস্তারিত বলবো। তবে একদম সংক্ষেপে যদি বলি, ধরেন এইভাবে তো আমরা একটা জায়গায় প্রতিষ্ঠানে চাকরি করে এভাবে বলা যায় না। তবে আপনি যেটা, মানে আপনি যেভাবে খোঁজ নিবেন যে আমি টপ 4 এইটা চয়েস দিতে চাচ্ছি, তাহলে আমি সিনিয়র অফিসারে জয়েন করব, আমি কতদিনে হচ্ছে প্রিন্সিপাল অফিসার হব, বা আমার সর্বোচ্চ কতদূর যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই 2টা দিক আমি হচ্ছে আপনাকে একটা বিবেচনায় নিতে হয়। ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশের সর্বনিম্ন হচ্ছে হলো 3 বছর 1 মাসে পিও হয়েছে, এবং এটা বিডিবিএল থেকে হয়েছে 3 বছর 1 মাসে। এটা যদিও বর্তমানে পসিবল না, কিন্তু আপনার কিন্তু এই রেকর্ড আছে। মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, 3 বছর 1 মাসে হওয়ার কিন্তু রেকর্ড আছে। এবং 10 বছর 2 মাসে, 10 বছর 2 মাসে এজিএম হওয়ার রেকর্ড আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 10 বছর 2 মাসে মোটামুটি আপনার এজিএম হয়েছে। এজিএম হচ্ছে হলো আপনার 4th গ্রেড। তো বুঝতে পারছেন যে 9 গ্রেড থেকে 4th গ্রেডে 10 বছরে চলে গেছে। এটা মনে হয় না যে বাংলাদেশের অন্য কোথাও অন্য সম্ভব। চাকরিতে সেরকম সম্ভব না। তবে আপনাদের কাছে আমাদের যেটা, আমরা তো বলবোই, আপনাদের নিজেদের থেকে যদি আপনারা এরকম খোঁজ নিতে চান যে পদোন্নতি কোন ব্যাংকে কেমন, ওভারঅল তো এইটার পদোন্নতি বলছেন, এইটার পদোন্নতি বললাম যে ব্যাংক সেক্টরের পদোন্নতি এরকম। আর যদি ইন্ডিভিজুয়াল বলেন যে ভাই ওই ব্যাংক সেই ব্যাংকে আমি আলাদা করবো কিভাবে, খুব সহজ একটা প্রশ্ন বলি, আমরা তো বুঝি না কি প্রশ্ন করব, মানে আমরা জয়েন করার পরে বুঝি। আপনি জাস্ট খালি ওই ব্যাংকের কোন একটা সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাদের লাস্ট যে পিও হয়েছে কতজন পিও হয়েছে। ধরেন আপনি সোনালী রূপালী অগ্রণী জনতা 4জনকে জিজ্ঞেস করবেন, ভাই যে আপনাদের সর্বশেষ যে পিও প্রমোশন হয়েছে কতজনকে দিছে, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিরকম জট আছে বা কি দেখি অবস্থা। এটা আসলে সময়ের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আপনি হয়তো একরকম জেনে অ্যাপ্লাই করছেন, আপনি জয়েন করতে করতে হয়তো প্রমোশন জট ওই ব্যাংকে ছেড়ে যায়, অন্য ব্যাংকের থেকে ভালো হয়ে গেছে, এটা ভ্যারি করে। তবে ওভারঅল ব্যাংকের প্রমোশন বা পদোন্নতি সিস্টেম খুবই মানে স্যাটিসফ্যাক্টরি আর কি। আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু বলি যে যারা 9 গ্রেডে যে সিনিয়র অফিসারে জয়েন করবেন, ধরে রাখতে পারেন মোটামুটি আপনি কিছু ব্যাংকে, মানে বাংলাদেশের যেই সরকারি ব্যাংকগুলি আছে, আপনি এজিএম শিওর হচ্ছেন, এজিএম হয়ে রিটায়ার্ডে যাবেন। এবং কিছু ব্যাংকে আপনি হচ্ছিল জিএম পর্যন্ত হইতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছিল ওই যে বললো যে উপরে কতটা খালি আছে পোস্ট, কারণ প্রত্যেকটা ব্যাংকে তো একটা করে অর্গানোগ্রাম থাকে। তো এই অর্গানোগ্রাম অনুসারে হচ্ছে হলো আপনি প্রমোশন পাবেন। যেমন যেমন ধরেন হচ্ছে হলো যারা শর্ট নোটিশে থাকে, যেমন কিছু ব্যাচ হচ্ছিল পরপর ঢুকে, দেখা যাচ্ছে যে ওদের বয়স একই রকম, উপরে এজিএম পদে প্রমোশন পেয়ে গেছে, এসপিওর পরে আর হইতে পারতেছে না। তো কি হয়, ওরা যখন লাস্টে একবারে বেরোয় যায় তখন হঠাৎ করে 2-3টা করে প্রমোশন পেয়ে যায়। যেমন এই যে এখন সোনালী ব্যাংকে একসাথে 2টা করে প্রমোশন পাইছে। এরকম কিছু আপনার হচ্ছিল ঘটনা থাকে। হুম। আচ্ছা, স্বাক্ষর কি ভোটার আইডি কার্ডের মতন দিতে হবে নাকি এখন নিজের মতন করে দিলে ওটা হবে? শেখর ভাই প্লিজ বলেন। এটা আমি ওই স্বাক্ষরের সময় এই কথাটা আপনাকে মেনশন করছি। স্বাক্ষর জিনিসটা আপনার সাইন, এইটা আপনি যেরকম দিবেন সেইটাই। এইখানে এটা নমুনা স্বাক্ষর নেওয়া হইতেছে বাংলাদেশ ব্যাংকের সিবি আইডেন্টিফিকেশনে। আপনি যখন পরীক্ষা বসবেন ওই নমুনা স্বাক্ষর অনুসারে আপনার মিলাতে হবে, এটা ভোটার আইডি কার্ডের সাথে মিলতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে যে সিনিয়র অফিসারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। ওই যে আমরা বললাম যে প্রথমে যে টাইম লাইনটা দেখালাম, এটা গত বছরের একদম ফাইনাল রেজাল্টের টাইম লাইন। সো ওই অনুসারে গত বছর 1 বছর পাওয়া গেল, এই বছর আসলে 1 বছর পাওয়া যাবে না। সো যেহেতু পরপর 2টা আছে, ধরে নিতে পারেন অ্যাটলিস্ট 6 মাস, 6 মাসের বেশি আপনি পাবেন।
আচ্ছা, এরপরে বলছে 22 ভিত্তিক এক্সামের এক্সাম টেকার কে হতে পারে? এটা আসলে চেঞ্জ হয় নাই, বিআইবিএমই আছে, আশা করি চেঞ্জ হবে না। ওই যে অনেক সময় ঘটনা হয়েছিল যে আইবিএ হবে, রুমর ছড়াইছিল যে আইবিএ নিবে অথবা এফবিএস নিবে। আসলে ওইটা বিআইবিএম এর কাছেই আছে। তো পরিবর্তন হইলে ভাই আলটিমেটলি জানতে পারবেন, যে কোনো জায়গায় জানতে পারবেন। যারা একটু কানেক্টে থাকেন ফেসবুকে বা আমাদের এখানে থাকেন প্ল্যাটফর্মে, বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, তারা ইনফর্ম করে দিবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, শেখর ভাই এটার উত্তর করেন যে আমাদের গ্রাজুয়েশন শেষ হবে জুন মাসে, এখন এই এক্সামের ফর্ম তুলা ঠিক হবে কিনা? রেজাল্ট পাবলিশ হতে জুলাই অথবা আগস্ট। এটা একটু সুন্দর করে জাস্ট 2 মিনিটে ব্যাখ্যা করে দেন। আচ্ছা, এইখানে ব্যাংকে এই সুযোগটা নাই যে আপনি অ্যাপয়েড দিয়ে ইয়ে করতে পারেন, যেটা বিসিএস এ থাকে যে, এবং সেখানে অ্যাপয়েড একটা নিয়ম আছে। আপনার সর্বশেষ যে পরীক্ষা সেটা শেষ হয়ে গেছে আগে, রেজাল্ট পাবলিশ হইতে বাকি আছে। এখন আমাদের এইটার হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখলাম যেটা জানুয়ারির 31 তারিখ বোধহয়। তা আপনার যদি জুনে শেষ হয় সেক্ষেত্রে তো এইটার আপনি মানে ফর্ম তুলতে পারবেন না আর কি। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে আমি অনেককেই দেখছি যারা বিভিন্ন রকম ইয়ে করে, তবে আমি এটার পক্ষে না। মানে ভালো হয় হচ্ছে আপনি একেবারে লিগ্যাল প্রসেসে আস্তে আস্তে করে আপনি আগান। হ্যাঁ লিগ্যাল প্রসিডিউরে থাকেন, আপনার আপনি পাবেন, অনেক সার্কুলার পাবেন, যেহেতু আপনার বয়স কেবল শুরু হচ্ছে। আশা করি অন্তত ওই যে যেটা বললো যে 2 বছরের খালি সার্কুলার টার্গেট করবেন, 6টা এক্সাম ভালো করে দিবেন, 6 মাস পড়ে এক্সাম গুলি দিবেন। আপনার ওই 2টা এক্সামে যে ফাঁকি না দিয়ে পড়বে তার অ্যাটলিস্ট 50%, অর্থাৎ 3টা কি হবে, জব হবে। আচ্ছা, এরপরের কোশ্চেন যেটা আছে, কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিট হলে কি এডি এর জন্য এনাফ হবে? হ্যাঁ, অনেকটাই কভার করবে এডি এর জন্যই। এডি আর সিনিয়র অফিসারের ক্ষেত্রটা প্রায় সমমানের, এডিটটা একটু উপরে। কেন উপরে? কারণ ওখানে ভাই পরীক্ষার্থী বেশি, পোস্ট কম। যেহেতু পোস্ট কম, তাইলে হচ্ছে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই স্ট্যান্ডার্ড মেনটেন করার কারণে একটু কি হয়, কোশ্চেন লেভেলটা একটু হাই হয়। আচ্ছা, বিসিএস এর প্রিলি 5-6 মাস পরে, এখন নতুন হিসাবে ব্যাংক বা প্লাস বিসিএস প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা, একটু উত্তর করেন শিখর না, ভাই। অবশ্যই অবশ্যই বিসিএস প্রিলির আপনি নতুন হিসাবে কেন, নতুন পুরাতনের এখানে কোনো ইস্যু নাই। আপনাকে অবশ্যই বিসিএস যদি আপনার টার্গেট থাকে, ব্যাংক আর বিসিএস আপনি প্যারালালি নিবেন, এখানে তো আলাদা। আপনি যদি হয়তো শুরু করেন নাই নতুন, এই জন্য এরকম প্রশ্ন মাথায় আসছে। অবশ্যই দুইটা কম্বাইনলি নিতে হবে। আমরা যারা চাকরি করতেছি আমাদের ভিক্টরসের সবাই, মানে মোটামুটি সবাই বিসিএস জগতের বা এখানে যোগদান করছে বা সার্ভিস আছে, তাদের সবাই কিন্তু হচ্ছে ব্যাংকে ছিলাম আমরা। ঠিক আছে, তা আমাদের কিন্তু বিসিএস এর পড়া দিয়েই ম্যাক্সিমাম মানুষের ব্যাংকে হয়েছে, এবং এর সাথে জাস্ট আমরা ওই মিলাইই পড়ছি যে এই হচ্ছে আমার প্রিলি প্রিপারেশন, এই জায়গাটা হচ্ছে এখানে লাগবে, বা রিটেনে এই জায়গাটুক হচ্ছে এইখানে এরকম এরকম এই। এটা অবশ্যই আপনি মিলাই পড়বেন, সেটা আপনার জন্যই মানে ভালো। নতুন হিসাবে আপনি দুইটাই ইয়ে করবেন, এবং আমরা সব কোর্সে এইভাবে বলি। আমি যখন এই যে আজকেও যখন আমরা ক্লাস নিচ্ছি, আমরা বলি যে বিসিএস এর ব্যাপারটা এখানে এইটুক লাগে, যদি ব্যাংকে এটা লাগে না। ঠিক আছে, এটা আমরা দুইটা জায়গায় হচ্ছে মানে দেখে আসছি বা প্রিপারেশন নিয়ে আসছি আমরা। এটা আসলে আলাদা কোর্সে মেন্ডের উল্লেখের কিছু নাই, আমরা কথা প্রসঙ্গে বলি যে এখানে বিশেষ এই জিনিসটা লাগে, ব্যাংকে প্রিলিতে এইটুক লাগে না। ঠিক আছে, তো আপনারাও এটা বুঝবেন বা আমাদের কাছ থেকে সেই সংক্রান্ত সহায়তা পাবেন। আচ্ছা, এরপরে 23 ভিত্তিক এক্সাম টেকার আমরা উত্তর করছি যে বিআইবিএমই থাকবে, আশা করি চেঞ্জ হবে না। মাস্টার্স না থাকলে সমস্যা হয় কিনা? না, এই মাস্টার্স মেন্ডেটরি না। এখানে আপনাকে বলছে না, যে অনার্স থাকতে হবে। মাস্টার্স কাদের ক্ষেত্রে মেন্ডেটরি? যারা ডিগ্রি পরীক্ষা দিয়েছেন। যদি কারোর 3 বছর মেয়াদি ডিগ্রি থাকে, এখানে আপনার অনার্সের বিষয়টা একটু বুঝতে হবে। আগের যেই প্রসিডিউরটা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, সেখানে হচ্ছিল 3 বছর মেয়াদি অনার্স ছিল, সব জায়গায় 3 বছর মেয়াদি অনার্স ছিল, এবং এরপরে হচ্ছিল 2 বছর মেয়াদি মাস্টার্স করতে হতো। তো ওই জিনিসটা যাতে, এই যে দেখেন আপনি একই পড়া 5 বছর হয়ে যাচ্ছে, লেংদি একটা প্রসেস আসিফ। হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে কি করলো, বললো 4 বছর মেয়াদি একটা অনার্স করো, যেখানে অনার্স মাস্টার্স আগে যেটা ছিল দুইটারই একটা কম্বাইন্ড সিলেবাস থাকবে। তো ওই অনুসারে এখন যে 4 বছরের অনার্সটা, সেটা থাকলেই বাংলাদেশের অধিকাংশ চাকরি ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কি করতে হবে আপনার, এই যে এখানে মাস্টার্স না থাকলে ভাইবা বোর্ডে অতটা নিয়ে ঝামেলা করে না। কারণ এখানে ওই যে আলাদা পোর্শন করা নেই যে আপনার পেট্রো বাংলায় যেমন একটা অপশন ছিল যে মাস্টার্স থাকলে একটা এক্সট্রা নাম্বার থাকবে, এখানে কিন্তু নাই, বিসিএস এও নাই। খালি জাস্ট পেট্রো বাংলায় ওটা করে দিছিল যে মাস্টার্স থাকলে একটা এক্সট্রা নাম্বার আপনি পাবেন। আচ্ছা, চয়েস লিস্ট সেশনটা আমরা দিব বললাম, শেখর ভাইও বলছে, আমিও বলছি, চয়েস লিস্ট সেশনটা আমরা দিব, আলোচনা করব। আচ্ছা, না এটা করবেন না আবু নাইম, আপনি যেটা বলছেন এটা আপনার করা উচিত হবে না, মোরালি হবে না।
সেই ক্ষেত্রে ঝামেলায় পড়লেও পড়তে পারেন। এটা আপনার উপর আমরা ছেড়ে দিলাম। স্থায়ী ঠিকানা, হ্যাঁ শেখর ভাই আপনার কাছে একটা কোশ্চেন আছে, সেটা আচ্ছা। হলো স্থায়ী ঠিকানা কি এনআইডি তে যা থাকবে তাই দিতে হুম হবে? হুম, হুম। আমি অ্যাপ্লাইয়ের আচ্ছা সময় শুনুন, যেটা স্থায়ী ঠিকানা দিব সেটা সব কাগজ আমার কাছে থাকে, তাহলে কি সমস্যা হবে? প্লিজ। এই 2020-21 এই প্রশ্ন আমার মনে ছিল, হ্যাঁ আমি কোথাও সদুত্তর পাই নাই এবং আমি এটা সরাসরি ভুক্তভোগী। আপনার এনআইডির পিছনে যে ঠিকানাটা দেওয়া আছে ওইটা বেসিক্যালি আপনার স্থায়ী ঠিকানা না, ওইটা হচ্ছে আপনি কোন এলাকার ভোটার সেটা উল্লেখ করা আছে। আহ কিভাবে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা জানবেন, ওদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়। এবং এইটা যদি আপনি না বুঝেন, 105 হচ্ছে ফ্রিতে কল করে নির্বাচন কমিশনের নাম্বার, ওইখানে ফোন দিয়ে আপনি বিস্তারিত শুনতে পারেন যে আমি কিভাবে আমার স্থায়ী ঠিকানা ইয়ে করবো এইটা। দ্বিতীয় কথা এটা হচ্ছে এনআইডি তে স্থায়ী ঠিকানা কি আছে সেইটা আর কি, এটা ভেরিফাইড কপিও হচ্ছে বের করা যায়। আপনি যে কোনো আপনার নিকটস্থ ব্যাংকে যাও যদি বলেন যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আমার একটু ভেরিফাইড কপিটা দেখান, বা এরকম আপনাকে দেখাবে, ওইখানে দেখা যায় স্থায়ী ঠিকানা কি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এনআইডি তে যেটা আছে সেটা দিতে হবে না, এরকম না। অনেক সময় হয় কি, যখন এনআইডি করে, যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যে বাসায় ছিলাম ওরা ওইটাকেই স্থায়ী ঠিকানা হিসেবে তুলে দিছিল। এনআইডি তে যেটা ছিল ভাড়া বাড়ির ঠিকানা, কিন্তু ওটা তোমার স্থায়ী ঠিকানা না। এবং কোথাও এনআইডি কার্ডে আপনার স্থায়ী ঠিকানা কি আছে এটা হচ্ছে পুলিশ মানে দেখে না। কিন্তু উচিত হচ্ছে আপনার যেটা অরিজিনাল স্থায়ী ঠিকানা সেটাকে চেঞ্জ করে না, যেটা আমি পরবর্তীতে পরিবর্তন করে নিছি। একটু কঠিন তবে অসম্ভব না। তো আপনার এখানে যেটা করতে হবে, এনআইডি তে যেটা আছে ওইটা দেওয়া ম্যান্ডেটরি না। যেটা আপনার অ্যাকচুয়াল স্থায়ী ঠিকানা আপনি সেইটাই দিবেন, যেটা ডকুমেন্ট আপনি শো করতে পারবেন, হিসাব শেষ। এটা খুবই মানে ঝামেলাহীন একটা কাজ। আপনার বাবার বাড়ি এইটা বা দাদার বাড়ি এটা, ডকুমেন্ট আপনার কাছে আছে, আপনি স্থায়ী ঠিকানা ওইটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে সিনিয়র অফিসার এক্সাম কবে হতে পারে এটা আমরা বলছি, উত্তর করছি। হ্যাঁ, বুক লিস্ট নিয়েও আমাদের ভিডিও আছে ভাই, বুক লিস্ট নিয়েও আমরা ভিডিও করব। আমরা বুক লিস্টের ভিডিওটাও দিব। তো আমাদের নেক্সট সেশনটা এরকম হবে যে ব্যাংকের চয়েস লিস্ট, এরপর আমরা বুক লিস্ট নিয়ে একটা ভিডিও করব। আচ্ছা, আজকে আর কিছু বলার আছে কিনা, লাস্ট কোনো মেসেজ? সবাই এক্সাম টেকার নিয়ে দু একজন একটু কথা বলছেন, এটা নিয়ে চিন্তিত হবেন না। সবসময় প্রিপারেশন এমন নিবেন যে আমি এক্সাম টেকারকে এখন শুনবো না, আমি ওভারঅল একটা প্রিপারেশন নিব। পরীক্ষার আগে যায় আপনি হয়তো ওই এক্সাম টেকারের কিছু জায়গা দেখলেন, ঠিক আছে, এটা এরকম ইয়ে না। সবসময় কম্বাইনলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন, মাথায় এক্সাম টেকার নিবেন না। আচ্ছা। রিটেন প্রিপারেশন কিভাবে নিতে পারি, এটা তো আমাদের ভাই বলেন এটা সম্পর্কে। আচ্ছা, না আপনি এটা শেষ করেন, আমি তারপর লাস্ট মেসেজ দিয়ে আমরা আজকের সেশনটা এখানে মোটামুটি শেষ করে দিব। আচ্ছা, রিটেন প্রিপারেশন আমরা হচ্ছে কম্বাইনলি কোর্স গুলো হচ্ছে কোঅর্ডিনেট করার চেষ্টা করি। এছাড়া এখানে বলাই হবে আমাদের যে ম্যাথের ক্লাসগুলো থাকে সেটা প্রিলি রিটেন যেভাবে কভার করা হয় ওইভাবেই করা থাকে, ফোকাসের আলাদা ক্লাস থাকে, জিকের আলাদা ক্লাস থাকে। সো টোটাল প্রিপারেশনটা কম্বাইনলি হয়। এটা হয়তো অনেক জায়গায় এরকম করে করানো করে না, বা আহ শুধু ইয়ে করে প্রিলির একটা কোর্স ইয়ে করে, যেটা স্টুডেন্টদের কাছেও খুব পছন্দের, যে শুধু প্রিলি পড়তেছি খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্রিলি দিয়ে তো আপনি কোনো জব ক্র্যাক করতে পারবেন না। রিটেনটাই আসল আর কি। আমরা আমাদের ওই মটো থেকে কখনোই বের হয়ে আসি না, আমরা সবসময় রিটেন ফোকাসই থাকি। এবং আমাদের কথাবার্তায় আপনারা যারা ক্লাস ইতিমধ্যে করছেন আমাদের সাথে, দেখবেন আমরা প্রিলি ক্লাসেও সবসময় আপনাদের যেটুক রিটেনের সাথে সম্পর্কিত বা আপনার প্রিলি পড়ার সময় দরকার আমরা কিন্তু মেনশন করি। হ্যাঁ, এবং এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা হবে না ভাই। আচ্ছা, এরপরে নতুন ব্যাচ নিয়ে কথা বলেন। হ্যাঁ, নতুন ব্যাচ আসবে। নতুন ব্যাচ আমাদের অবশ্যই আসবে, আমরা এটা অলরেডি বলেছি। নতুন ব্যাচের সমন্বিত একটা ব্যাচ আসবে। এই নতুন ব্যাচের ঘোষণাটাও থাকবে, এবং নতুন ব্যাচের ক্লাস এই জানুয়ারি মাসের প্রথম 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে আমরা শুরু করব। ঠিক আছে? আর হচ্ছে হলো একটা কোশ্চেন আছে যে স্থায়ী ঠিকানার আত্মীয়রা যদি কোঅপারেটিভ না হয়, প্লিজ। আচ্ছা, আপনাদের এরপরও যদি কারো ঠিকানা সম্পর্কিত কোনো সমস্যা থাকে আপনারা আমাদের মেসেজ দিবেন, হ্যাঁ, যে আমার এক একজনের সমস্যা এক এক রকম থাকে। আমি একেবারে বিস্তারিত ভাবে আপনাদের মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে অ্যান্সার করব, কোনো সমস্যা নাই। এই ধরনের সমস্যাগুলো হয় না, এই আত্মীয়রা কোঅপারেটিভ হোক অপারেটিভ হবে, এই দিক দিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে, আপনি ডকুমেন্ট শো করতে পারলে হবে। তারপরও কারো যদি কোনো আহ মানে একটু ভিন্ন ধর্মী কোনো সমস্যা থাকে জানেন, আমরা অ্যান্সার করব, এটা নিয়ে প্যানিক হবেন না, সবকিছু সলিউশন আছে।
আচ্ছা, কোর্স ফি খুবই এবার আগের থেকে কোর্স ফি অবশ্যই কম থাকবে। কোর্স ফি আপনাদের হাতের নাগালেই থাকবে। আমরা এটা নিয়ে বিস্তারিত পোস্ট করব এবং ভিডিও আসবে আমাদের। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। সবাইকে জি। অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ আপনারা আমাদের এই আলোচনাটা শুনলেন। সেশনটাতে অ্যাক্টিভলি কোশ্চেনের মাধ্যমে আপনারা পার্টিসিপেট করেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি একটা উপদেশ থাকবে যে আপনারা হচ্ছে হলো পড়াশোনা করেন, কে এক্সাম নিচ্ছে এই চিন্তাটা বাদ দিয়ে প্রথমে চিন্তা করেন আমাকে কোন কোন জিনিসগুলি পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলি আমাকে বাদ দিতে হবে। তো আপনি যদি এই দুইটা জিনিস আহ ধরতে পারেন যে কোনটাকে আপনার রাখবেন পড়ার তালিকায়, কোনটাকে আপনি বাদ দিবেন, এই দুইটা জিনিস যদি কেউ মাস্টার হতে পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো এক্সাম টেকার এক্সাম নিক, আপনার জব হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।